ভোটের ঘোষণার পরই রাজ্যের পুলিশ ও প্রশাসনের খোল নলছে বদল। আর এবার একসঙ্গে 11 জন জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সরানো হয়েছে রাজ্যের 5 ডিআইজিকেও। রবিবার ভোট ঘোষণা, সেদিন মাঝরাত থেকে শুরু, তারপর একের পর এক বদল। বুধবারও একই পথে নির্বাচন কমিশন। এদিন 11 জন জেলা শাসককে সরিয়ে দিয়েছে কমিশন। এর মধ্যে উত্তরবঙ্গের 6 জেলা শাসক। কোচবিহারের জেলা শাসক ছিলেন রাজু মিশ্রা, তার জায়গায় এলেন জিতিন যাদব। জলপাইগুড়ির জেলা শাসক রবি প্রকাশ মিনার জায়গায় সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরের জেলা শাসক ছিলেন তনভীর আফজাল, তার জায়গায় আনা হয়েছে বিবেক কুমারকে। সরানো হয়েছে মালদার জেলা শাসক প্রীতি গোয়েলকেও। নতুন জেলা শাসক রাজনবীর সিং কাপুর। আলিপুরদুয়ারের জেলা শাসক ছিলেন শেভালে অভিজিৎ তুকারাম, নতুন জেলা শাসক হলেন টি বালাসুব্রমণ্যম। মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন সুরেন্দ্র কুমার মিনা, তার জায়গায় আর অর্জুন। নদিয়ার জেলা শাসকের দায়িত্বে ছিলেন নিখিল নির্মল, তাকে সরিয়ে আনা হয়েছে শ্রীকান্ত পাল্লিকে। পূর্ব বর্ধমানের জেলা শাসক ছিলেন আয়েশা রানী এ, তাকে সরিয়ে আনা হয়েছে শ্বেতা আগরওয়ালকে। দার্জিলিং এর জেলা শাসক সুনীল আগরওয়ালকেও সরিয়ে দিয়েছে কমিশন, তার জায়গায় হরিশঙ্কর পানিকর। উত্তর 24 পরগনার জেলা শাসক ছিলেন সিয়াদ এন, তার জায়গায় আনা হয়েছে শিল্পা গৌড়িসারিয়াকে। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন অরবিন্দ কুমার মিনা, তার জায়গায় এসেছেন অভিষেক কুমার তিওয়ারি। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন সুমিত গুপ্তা, তাকে সরিয়ে আনা হয়েছে রণধীর কুমারকে। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন অংশুল গুপ্তা, তার চেয়ারে স্মিতা পান্ডে। এর মধ্যে আর অর্জুন, রণধীর কুমার এবং স্মিতা পান্ডেকে আগেই রোল অবজারভারের দায়িত্বে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তখন তাদের কাজ ছিল ভোটার তালিকা খতিয়ে দেখা, জেলা প্রশাসনের কাজে নজরদারি চালানো। এবার সরাসরি তাদের জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদে নিয়োগ করা হলো। স্মিতা পান্ডেকে 2021-এ ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ডিআইজি পদেও বদল করে কমিশন। 5 জন ডিআইজিকে তারা সরিয়ে দিয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন নিম্বালকর সন্তোষ উত্তম রাও, তাকে সরিয়ে আনা হয়েছে রাঠোর অমিত কুমার ভরত। মুর্শিদাবাদের ডিআইজি সুধীর কুমার নীলকান্তমকে সরিয়ে আনা হয়েছে অজিত সিং যাদবকে। বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন আলোক রাজোরিয়া, তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পান্ডেকে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ভোলানাথ পান্ডেকে সরিয়ে আনা হয়েছে অঞ্জলি সিংকে। প্রেসিডেন্সি রেঞ্জের ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে কঙ্কর প্রসাদ বারুইকে। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না ফ্রি ফেয়ার, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক। এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? সন্ত্রাস মুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। নিউজ 18 বাংলা। দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বদলি স্থগিত, আর বদলের নির্দেশ জারি করেও স্থগিত কমিশনের টি বালাসুব্রমণিয়ামকে দক্ষিণ দিনাজপুরে বহাল, টি বালাসুব্রমণিয়ামকে আলিপুরদুয়ারে বদলি করা হয়। আর বদলের নির্দেশ জারি করেও স্থগিত করল কমিশন। আলিপুরদুয়ারে জেলা শাসক করা হলো ময়ূরী বসুকে। ভোটে প্রচার দেওয়ালে দেওয়ালে, আর দেওয়াল দখলে লড়াই শুরু, অভিযোগ পাল্টা অভিযোগে হাওয়া গরম।
পশ্চিমবঙ্গে দুদফা বিধানসভা ভোট, কোমর বেঁধে প্রচার শুরু। প্রচারে বড় অস্ত্র দেওয়াল লিখন, দেওয়ালে নানা ছড়া, কার্টুন, দেওয়ালে প্রার্থী পরিচিতি। সেই দেওয়াল দখলের অভিযোগ নানা জায়গায়, যেমন উত্তর 24 পরগনার দেগঙ্গা। এখানে তৃণমূলের দেওয়াল দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পদ্ম শিবিরের পাল্টা দাবি, ওই দেওয়াল তাদেরই। এই দেয়াল ভারতীয় জনতা পার্টির দেয়াল, ওরা এসে দখল করেছে। টিএমসিরা ওরা তো ভয় পেয়ে গেছে, ওরা বুঝতে পারছে যে এবারে সরকারে টিএমসি থাকবে না, তো সেই জন্য ওরা এইবারে দেয়াল দখলের লড়াই শুরু করেছে। তৃণমূলের কংগ্রেসের দেয়াল দখল করলে আমাদের কিচ্ছু যায় আসবে না। মমতা ব্যানার্জি মা মাটি সরকার, এটা মানুষের মনে খোদাই করা হয়ে গেছে। মানুষ জানে এই 2026-এ মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, এটা মানুষের মনে অন্তরে গেঁথে গেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এখানকার ঘাটাল মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি দেওয়ালে লেখা তৃণমূল। সেই লেখা মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে তরজা। এসব তৃণমূলই করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিগত দিনে তৃণমূল আমার নামে বড় পোস্টার দিয়েছিল, আমরা বলেছিলাম যে তৃণমূল আমাদেরকে ভয় পাচ্ছে, সেই জন্য এরকম করছে। আর ঘাটালে যিনি দাঁড়িয়েই বলছে আমি জিতে গেছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিকাশ কর যে ভাষায় বলতাম সেই ভাষায় বলছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ঘাটাল তো উনি হারবেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকবে কিনা সেটাও সন্দেহ আছে। বিজেপি কোথায় কি হালে পানি না পেয়ে তারা অপপ্রচার শুরু করে দিয়েছে, কোথায় দেয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে। ঘাটালের মানুষ একবারে রেজিমেন্টেড হয়ে আছে, শুধু ভোটের দিন আসলেই তারা বোতাম টিপে শ্যামলী সর্দারকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। উত্তর 24 পরগনার ভাটপাড়া। এখানে সিপিআইএম এর দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘাসফুল শিবির মানতে নারাজ। এ নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআইএম। যেগুলো আমাদের দেয়াল ছিল সিপিআইএম এর, সেই দেয়ালগুলোকে আমরা চুন করে সিপিআইএম লিখে রেখেছি। তৃণমূলের একটা বাহিনী বেরিয়ে সমস্ত দেয়াল আমাদের সিপিআইএম লেখা মুছে দিয়ে টিএমসি লিখে দিচ্ছে। এটা আমরা নির্বাচন কমিশন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করছি। না না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। দেওয়াল প্রচুর আছে, এখনো দেওয়াল অনেকগুলো খালি রয়েছে, ঠিক আছে। আমরা কারোর দেওয়াল কেন নিতে যাব? যদি মুছেই দিতাম তাহলে এখানে সিপিএম এখনো লেখা রয়েছে, আর পাশে ওনাদের দেওয়ালটাও খালি রয়েছে। বুধবার অনেক প্রার্থী দেওয়াল লিখে প্রচার শুরু করেন। নিউজ 18 বাংলা। আর এবার পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখছি। খড়গপুর সদরে ভোটের প্রচারে সৌজন্য শ্মশানকালীর পুজোর মেলায় প্রচার যুদ্ধ। আর পুজো দিয়েই প্রচারে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। আর মেলায় সাক্ষাৎ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে দলীয় কর্মীদের স্লোগান যুদ্ধের মধ্যেই সৌজন্য বিনিময়। সৌজন্য দেখিয়েও পরস্পরকে চ্যালেঞ্জ দুই প্রার্থীর। কালী মন্দিরে জয় শ্রীরাম স্লোগানই সরব প্রদীপ। সৌজন্যর বার্তা দিয়েই পাল্টা কটাক্ষ দিলীপের। এখানে এসে দেখা হলো আমার যে বিরোধী প্রার্থী দিলীপ বাবুর সাথে সৌজন্য বিনিময় হলো। এটা কোনো বড় ব্যাপার না, লড়াইটা মাঠে হবে, সেটা ব্যক্তিগত নয়। বাইরে ওরাও স্লোগান প্রথমে বিজেপি থেকে শুরু করেছিল, আমাদের ছেলেরাও কাউন্টার দিয়েছে। কালী মন্দিরে এসে আমরা কালীর নাম নিয়েছি, আর ওরা কালী মন্দিরে এসেও রামের স্বপ্ন দেখছে। তো আমি জানি না রাম ওদেরকে পার করতে পারবে কিনা। সত্যি যদি রাম বেঁচে থাকতো তাহলে আজকে এইসব রাম যে সেনাদেরকে দেখে সত্যি দুঃখ পেত। কালী মন্দিরে এসে রামের নাম করছে। এর আগে বহুবার প্রদীপের সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে বিয়ে বাড়িতে গেছি, একসঙ্গে গল্প করেছি। 3 দিন আগে সকালে চায়ের দোকানে দেখা হয়েছে। এখানে থাকি আমরা। আর সে চেয়ারম্যান ছিল, আমি এমএলএ ছিলাম। নতুন কিছু না, এক জায়গায় আছি। মানুষ ঠিক করবে কাকে তারা জেতাবে, তারপরে কি ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব থাকবে না? আরে রাম তো সর্বত্র, শ্রীরাম শুনলে ভয় পায় ওরা। আমরা কি করব? আমরা জয় শ্রীরাম বলবো, মা কালীও বলবো।
উত্তরপাড়ায় কাঞ্চনকে সরিয়ে কল্যাণে ছেলেকে টিকিট। তৃণমূলের টিকিটে প্রথমবার ভোট প্রার্থী শীর্ষর্ণ। তৃণমূল প্রার্থী হয়ে খুশি শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়। কলেজ জীবনেই রাজনীতিতে হাতে খড়ি শীর্ষর্ণর। তৃণমূলের প্রার্থী হয়ে প্রচারে হাইকোর্টের আইনজীবী। উত্তরপাড়ায় কলেজ মোড়ে লাড্ডু বিলি শীর্ষর্ণর। আমাদের লড়াইটা হচ্ছে যে আগের যিনি প্রার্থী ছিলেন তাকে উত্তরপাড়ার মানুষ 1 লক্ষ কিছু ভোটে আশীর্বাদ করে জিতিয়েছিলেন। আমাদের লড়াইটা হচ্ছে সেইটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে অন্তত 1,20,000 ভোটে যেন এইবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেটা আমি যেন পাই, সেটাই আমাদের লড়াই। শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং বিজ্ঞপ্তি। একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং আর দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি জারি এসএসসির। আরও একবার আপনাদের জানাই, শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি। একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং, দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি জারি এসএসসির। 24 মার্চ থেকে 17 এপ্রিল দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং আর দ্বিতীয় পর্যায়ে 10 বিষয়ে কাউন্সেলিং। 21 মার্চের মধ্যে ওয়েবসাইটে কম্বাইন্ড মেরিট লিস্ট আপলোড। ধান জমিতে পড়ে রয়েছে বিশাল আকারের ড্রোন। ধান জমিতে ড্রোন পড়ে থাকতে দেখি রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বকুলতলার ঘটনা। ধান জমিতে বিশাল আকারের ধান জমিতে ড্রোন পড়ে থাকতে দেখে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বকুলতলার ঘটনা। আরো বিস্তারিত জানাবে শঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। শঙ্কর, এই বিশাল আকার ড্রোন কোথা থেকে এলো, কি জানা যাচ্ছে? দেখো, ধান জমিতে হঠাৎ করে একটি ড্রোন এসে পড়ে, তার বিকট যে শব্দতে প্রায় বলা যায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা যখন ছুটে আসেন তখন দেখেন যে একটা বিশাল আকারের ড্রোন সেখানে পড়ে রয়েছে। এরপরেই তারা খবর দেয় দাঁতন থানার পুলিশকে। পুলিশ এসে এলাকাটাকে ঘিরে রাখে এবং এক্সপার্টদের ডাকা হয়। এরপরেই জানা যায় যে সেই ড্রোনটাকে উদ্ধার করে তারা নিয়ে যায়। এবারে যেটা জানা যাচ্ছে যে এই ড্রোনটি যখন সন্ধ্যেবেলা পুলিশ যেটা জানিয়েছে যে এই ড্রোনটি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, তারা পরীক্ষামূলক চালাচ্ছিল, সে কোনো কারণে আনকন্ট্রোল হয়ে এই ড্রোনটি পড়ে গেছে, তারা উদ্ধার করে নিয়ে গেছে বলে জানা গেছে। বেশ, একেবারে ধন্যবাদ। রাত 2:30-3টা দিকে এরকম বিকট আওয়াজ হয়ে এখানে মাঠটায় পড়ে যায়। খবর দিতে আমরা পাশাপাশি সাইড থেকে ছুটে এসে যখন দেখি ক্যামেরার মতো দূরত্ব পড়ে আছে, তবে আমরা প্রশাসনকে খবর দিই। আর শুধু দাঁতন নয়, বকখালির সৈকতেও ড্রোন উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য অমরাবতী গ্রামে। মাছ ধরতে যাওয়ার পথেই নজরে আসে ড্রোন, বিশাল আকার একটি ড্রোন। এই ড্রোনকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আনিশ রয়েছে আরো বিস্তারিত জানাবে। আনিশ, বকখালি সৈকতে ড্রোন উদ্ধার, কি জানা যাচ্ছে, কোথা থেকে ড্রোন এলো? একেবারেই দেখো, বকখালির অমরাবতী যে গ্রাম রয়েছে সেই গ্রামের সমুদ্র তটেই এই ড্রোন দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। গতকাল দুপুরেই যখন মাছ ধরতে যাচ্ছিল মৎস্যজীবীরা, তখনই দেখেন যে সমুদ্র তটে এই বড় একটি ড্রোন পড়ে রয়েছে। এরপরে রীতিমতো খবর চাউল হলেই স্থানীয় লোকজন জমায় পরবর্তী সময়ে করে। পুলিশের প্রাথমিক অনুমান যে ড্রোনটি উদ্ধার হয়েছে সেই ড্রোনটি সিকরা নামের ড্রোন। মূলত ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মি এই ড্রোন প্রশিক্ষণের জন্য কিন্তু ব্যবহার করে, যা মূলত এই সিকরা ড্রোন উচ্চ গতিতে এবং উচ্চতায় উঠতে পারে। কারণ শত্রুপক্ষের যে বিমান এবং মিসাইলের আচরণ করে, যা কিন্তু মিসাইল দিয়ে টার্গেট করে নামানো হয়। তবে পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে যে যেহেতু ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান নেভি মহড়া করে, সেই ড্রোন এখানে পড়ে থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করা। ধন্যবাদ। জাল দেখতে গিয়ে ওই জালের কাছে দেখি না ভেসে এসে ওই দেখে তুললাম, ফিল্মের মতন দেখতে। এর আগে দেখতে পেলাম বলে ওনাকে ফোন করলাম। আর এক ফোনে বাংলা নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সপ্তাহ শেষে জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরে দুর্যোগ আর দক্ষিণে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। ফের কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, আজ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ আরো বেশি বাড়বে, অর্থাৎ জলীয় বাষ্প ডুববে। তার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। আগামী কাল এবং পরশু অর্থাৎ শুক্রবার এবং শনিবার
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বেশি এবং তারপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার, এমন সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল শুক্রবারেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলি এবং কিছুটা হুগলি জেলা, এই জেলাগুলিতে অর্থাৎ সপ্তাহ শেষে জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। দুর্যোগপূর্ণ ওয়েদারই থাকবে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। আর ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। উত্তরের 5 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্থ প্রতিম রয়েছে, আরো বিস্তারিত বলবে পার্থ। দেখো, গত কয়েকদিনের মতো গতকাল রাতেও কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েক জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে, ঝড়ের সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। আজও কিন্তু দিনভর শুষ্ক আবহাওয়া থাকলেও বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার বদল হবে এবং উত্তরবঙ্গ পাহাড়ে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকা, পাশাপাশি সমতলের ডুয়ার্স সহ আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই সব এলাকায় কিন্তু কালবৈশাখীর ঝড় বইতে পারে। অর্থাৎ একদিকে যেমন ঝোড়ো হাওয়া বইবে, দমকা হাওয়া বইবে, ঠিক কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই মানে এই সময়ে গত কয়েকদিন ধরে যে আবহাওয়া ছিল তার কিন্তু খুব একটা হেরফের হচ্ছে না। ওটা উত্তরবঙ্গে পারদ সামান্য নামলো কালবৈশাখীর ঝড় বাড়ে। একেবারে ধন্যবাদ। মেঘলা আকাশ, এরই মাঝে বীরভূমের রামপুরহাটে শিলাবৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী শুক্রবার এবং শনিবার রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। ওই দুদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 20 আর 21 তারিখে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে হচ্ছে আমাদের 20 আর 21 তারিখে আবার আমাদের কালবৈশাখীর প্রভাবটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার বৃষ্টি। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী দুদিনে মূলত আমাদের পশ্চিমের জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা দমকা হাওয়া হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে, তবে মূলত শুষ্ক ওয়েদারই থাকবে। উত্তরবঙ্গের 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং হালকা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে হাওয়া বদল। নিউজ 18 বাংলা।